আমি এবার বলার জন্য অনুরোধ করব, আমাদের সাথে আছেন হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন এসএসবিওর হেড অফ সাস্টেনেবিলিটি সৈয়দ আফজালুল নেসা আপার কাছ থেকে আমি আর একটা বিষয়ে একটি আগ্রহী শোনার জন্য। এই বছরে সারা পৃথিবীতে একটা রিপোর্ট হয়েছে, ফান্ড ফর ফিউচার একটা রিপোর্ট করেছে, যে কয়টি ব্যাংকে রেড ফ্ল্যাগ দেখিয়েছে, এসএসবিও ব্যাংক তার মধ্যে অন্যতম। হ্যাঁ, এসএসবিসি ব্যাংক তার মধ্যে অন্যতম। তারা বলেছেন যে তাদের প্রচুর বিনিয়োগ আছে কোলের ক্ষেত্রে। আমার ধারণা বাংলাদেশে নিঃসন্দেহে আমরা দারুণ কিছু করছি। সুতরাং বাংলাদেশ কি করে আমরা ইউনিক এত, বাংলাদেশ এসএসবিসি, আমার ধারণা আপা হয়তো সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আপা প্লিজ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি অনেকে মানে ব্যাংকিং কলিগসরা সব কথাই বলে গেছে, জাস্ট আমি কিছু জিনিস শেয়ার করব। যেহেতু কোলের বিষয় আছে, জাস্ট আমি একটু বলে রাখি যে আমাদের অ্যাকচুয়ালি কোল ফেজ আউট পলিসি আছে, ওইটা hsbc.com গেলে আপনারা পাবেন। আর ওইটার একটা প্ল্যান আছে যে আমরা কেমনে ফেজ আউট করব। এটা আর কি মানে মার্কেট হিসাবে ফেজ আউটের বিষয়টা দেওয়া আছে। আর আমি যদি বলি, এখানে টপিকটা ছিল রোল অফ ডোমেস্টিক ব্যাংকস। তো আমি যদি বলি রোল অফ ডোমেস্টিক ব্যাংকস মানে ব্যাংকের এখন রোলটা কি। তো আমি আমাদের একটা ট্রানজিশন টু নেট জিরো প্ল্যান, যেটা আমাদের একটা গ্লোবাল প্ল্যান আছে, ওখানে বাই 2050 আমাদের টার্গেট হলো যে উই এইম টু বি নেট জিরো। এখন ওইটাতে যাওয়ার জন্য আমাদের যে প্রোগ্রেসগুলো রয়েছে ওগুলাও আমরা পাবলিশ করি। তো এখানে আবার সাস্টেইনেবল ফাইন্যান্স একটা পার্ট, সাস্টেইনেবল অপারেশনস একটা পার্ট। সো অপারেশনস হলো আমাদের যে স্কোপ 1 আর স্কোপ 2 এমিশনস হয়, ওগুলো আমরা কেমনে হ্যান্ডেল করি আর ওগুলো আমরা কেমনে ডিক্রিজ করব, এফিসিয়েন্সি আনবো, ওইটার নেট জিরোটা কেমনে হবে। আর আরেকটা ব্যাপার হলো সাপ্লাই চেইনও আছে এটার সাথে। তো আমাদের যে সাপ্লাই চেইন আছে ওরা কেমনে, যেটা স্কোপ 3 আন্ডারে পড়ে, ওরা কেমনে এই ট্রানজিশন জার্নিতে আসবে। আর যদি ওভারঅল এখন বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমাদের একটা রিপোর্ট আছে যেটা আমরা অ্যাপারেল ইম্প্যাক্ট ইনস্টিটিউটের সাথে করেছি। এটা অ্যাপারেল বেসিস, যে অ্যাপারেলকে ডিকার্বনাইজেশন যদি করতে হয়, যেটা আমরা জানি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের সোল হার্ট অফ বাংলাদেশ। তো ডিমান্ডটা বেসিক্যালি এখান থেকে সবচেয়ে বেশি আসে। আর আমার কলিগ যেগুলো বলে গেল যে সেক্টর স্পেসিফিক যদি আমাদের কোনো টার্গেট থাকে বা সেক্টর স্পেসিফিক কোনো গাইডলাইন থাকবে বা পলিসি ইনসেন্টিভ থাকে বা ট্যাক্স বেনিফিটও থাকে, তাহলে এটার এই ট্রানজিশন জার্নিটাও উইল বি মোর ইনসেফটিভ, যে অ্যাপারেলের বাইরে যেই সেক্টরগুলো আছে ওগুলাও জানে এই মোডটা অ্যাপ্লাই করে। আর এই রিপোর্টের যেটা আসছে যে $6.6 বিলিয়ন লাগবে বাই 2030, যদি আমরা জানি 50% রিনিউয়েবলস বা ক্লিন এনার্জিতে ফোকাস করি। তো এইটার জন্য খালি ব্যাংক না, মানে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বা অন্যান্য সেক্টরাল ফান্ডিং যেগুলো আছে ওগুলার যদি কনসেশনাল বলি বা ফিল্যান্থ্রপিক সাপোর্ট যেটা গ্রান্ট হিসাবে আসে, সব কিছু মিলিয়ে 6.6। আর যদি আমাদের লোকাল ফান্ডিং দেখি যা আছে ওটার থেকেও গ্যাপ আছে 4.8 বিলিয়নে। তো এই আওতায় রিপোর্টটা করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড যে বিকজ এই ইন্ডাস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই ইন্ডাস্ট্রি স্কোপ 3, যেটা ধরেন ইউজুয়ালি গ্লোবাল ব্র্যান্ডস, যেগুলো আমাদের স্পেশালি ইউ সেন্ট্রিক ব্র্যান্ডস, ওরা আমাদের ওদের এই ডিসক্লোজারের জন্য আমাদের এই ট্রানজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য এই ট্রানজিশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো অফকোর্স ওভারঅল আমাদের কস্ট রিডাকশন হবে যখন আমরা রিনিউয়েবল এনার্জি ফোকাস করব। আর এক্সপোর্ট, যদি আমরা এক্সপোর্ট মার্কেট ইউ সেন্ট্রিক বা গোয়িং ফরওয়ার্ড, এইটারও একটা ডিমান্ড সেন্ট্রিক আছে যেটা করা যেতে পারে। আর আরেকটা সেক্টর যেটা ডিমান্ড আছে, যেমন ইন্টারন্যাশনাল সাবসিডিয়ারিজ, যারা ইন্টারন্যাশনাল কোম্পানিজ যারা বাংলাদেশে অপারেট করছে, যেমন আমাদের নিজেদের যখন নেট জিরো টার্গেট আছে, এরকম ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওদেরও নিজেদের আছে। তো আপাতত ডিমান্ড সেন্ট্রিক যদি দেখেন, অ্যাপারেল সেক্টর
ইন্টারন্যাশনাল সাবসিডিয়ারিজ, বাট অন্য সেগমেন্টগুলোকে যদি আরও মোটিভেট করা যেতে পারে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে, এটাও আবার খুব ভালো একটা রোল প্লে করতে পারে। আর এমনি যদি সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের কেসে বলি যে আমাদের কিছু ইনোভেটিভ প্রোডাক্টস আছে। আপা ভাইয়া সবাই বলে গেছে এফিসিয়েন্সির ব্যাপারে। এফিসিয়েন্সি তো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ফার্স্ট স্টেপ। তো এই এফিসিয়েন্সির জন্য আমাদের সাস্টেইনেবিলিটি লিঙ্কড লোন আছে, যেটা ইউজুয়ালি ট্যাগ করা হয় যে কোনো একটা এফিসিয়েন্সি প্যারামিটারের সাথে। আর এটা 1 বছর মেয়াদি আপনার দেখা হয় যে যেই টার্গেটটা সেট করা হয়েছে ওটা অ্যাটেইন করতে পারছে না কিনা। সো যদি অ্যাটেইন করতে পারে তো দের ইজ আ স্মল ডিসকাউন্ট অন ইন্টারেস্ট। তো এটা একটা মোটিভেশনাল হিসাবে কাজ করে। আমি যেটা বললাম যে একটা অর্গানাইজেশনের ফার্স্ট অফ অল একটা টার্গেট থাকতে হবে। আর যেহেতু আমাদের সরকার হিসাবেও যদি দেখি, সরকারেরও একটা টার্গেট আছে। তারপরে কী কী স্টেপ নেওয়া হয়েছে ওই টার্গেটটা মিট করার জন্য, ওগুলাও খুবই ইম্পর্ট্যান্ট। আর শেষে হলো যে যদি বলি যে যদি কোনো ডেটা অ্যাভেলেবিলিটি বেশি থাকতো, যদি আমরা কত এমিট করছি থ্রু আওয়ার পাওয়ার প্রোডাকশন, এইসব ইনফরমেশন হয়তো বা ক্যালকুলেশন করে টিপোর্টে পাওয়া যাবে। বাট আরেকটু যদি ক্লিয়ার নাম্বারস থাকতো, যেখানে ধরেন বোঝা যাচ্ছে যে আমাদের এনার্জি মিক্সটার জন্য আমাদের এখন এমিশন আমাদের এত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তারপরে ধরেন আমরা আগামীতে যখন প্ল্যানগুলো করছি, আমাদের বেস্ট এনার্জি মিক্স সলিউশনস কী কী হতে পারে, যেটা উইল বি মোর কস্ট বেনিফিট ফর আস। তো আমি যেহেতু আমার কলিগরা সব বলে গেছে, আমি আর বেশি লম্বা করছি না। আর সাস্টেনেবল ফাইন্যান্স মানে নেক্সট স্টেপটা হতে হবে যে ডিমান্ডটা সেক্টর স্পেসিফিক, অ্যান্ড সেকেন্ড অফ অল গ্যারান্টিজ। Guarantees will play a very important role going forward. যেসব ছোট উদ্যোক্তারা আছে, এটা আমাদের রিপোর্টেও এসেছিল যে ওনারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন অ্যাভেল করতে ফাইন্যান্সিং। তো এই গ্যারান্টিজ যখন এসে পড়বে বা যদি কোনো স্কোপ থাকে, তাহলে এটাও আর কি পুরো ইকোসিস্টেমকে হেল্প করবে। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ আপা বেশ কিছু আইডিয়ার কথাও বলেছেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটিও ক্ল্যারিফাই করেছেন। থ্যাংক ইউ আপা। 2-3টে আইডিয়ার কথা এসে এর মধ্যে একটা হচ্ছে ট্যাক্স বেনিফিট কিভাবে গভর্নমেন্ট দিতে পারে। তার আগে যখন আপা আলাপ করেছিলেন, তিনি প্রস্তাব করেছিলেন যে গ্রিন সার্টিফিকেশনটা কিভাবে হতে পারে এবং সেটা আমরা কি করে ব্যবহার করতে পারি আমাদের, সেটার কথা বলেছেন। ট্যাক্স ইনসেন্টিভের প্রাইস ইনসেন্টিভের কথা বলেছেন, সেটাও আমরা বোধহয় ক্যাম্পেইনের জায়গা থেকে ভাবতে পারি। একটা ইন্টারেস্টিং বিষয় আসছে, সেটা হচ্ছে আমরা যারা যে প্রতিষ্ঠানে কাজ করছি, এটা একটা আমরা আইডিয়া হিসেবে নিতে পারি কিনা। ওকে, আমরা এখানে ধরছি যে 50টা নন প্রফিট প্রতিষ্ঠান আছি, আমরা আমাদের নিজেদের এক ধরনের নেট জিরো টার্গেট সেট করতে পারি কিনা, যে ওকে আমাদের প্রতিষ্ঠান আমরা আসলে প্রতিদিন 1000 পৃষ্ঠা কাগজ প্রিন্ট করব না, আসলে আমরা আমাদের যেই হিউজ এসি ব্যবহার করি, আমি হিউজ এসি ব্যবহার কমিয়ে আনবো, আমাদের গাড়িগুলোকে আমরা শিফট করব আরিতে। এরকম আমরা কিছু ভাবতে পারি কিনা, বা সেটা আমার ধারণা এটা একটা কম্বাইন্ড যাত্রা হতে পারে। এটা আমার কাছে ভালো লেগেছে। একই সাথে ডেটা অ্যাভেলেবিলিটির কথা বলেছে, এইটা তো আমাদের চাইতে বড় ভুক্তভোগী কারা, সুতরাং ডেটার অ্যাভেলেবিলিটি, ডেটার এক্সিলারেশন বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় রকমের গোলকধাঁধা। আমার ধারণা সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। রানা প্লাজার পরবর্তী সময়ে বেশ কিছু ইউরোপিয়ান কোম্পানি, গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশে সেটা নিয়ে আমার চাইতে ভালো হচ্ছে, শামীম ভাই হয়তো বলবেন নিশ্চয়ই, প্রচুর কমপ্লায়েন্স এনশিওর করার জন্য কাজ করেছেন এবং তারা গ্রান্ট দিয়ে ফিলান্থ্রপিক সাপোর্টও দিয়েছেন, কিন্তু এইগুলো এখন কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার যেটা বাড়ছে সেটা হচ্ছে ইউরোপের দেশগুলো এই মুহূর্তে আবার প্যাশন চার্টার নামে নতুন এক ধরনের চার্টার যোগ করছেন, যেটা হচ্ছে তিনি ঠিক করে দিচ্ছেন এই কমপ্লায়েন্স না হলে পরে আপনার থেকে আমরা জিনিস
কিনবো না। সুতরাং এখানে হয়তো এক ধরনের নেগোসিয়েশনের বিষয় রয়েছে যে যখন আপনি আমাকে কোনো কমপ্লায়েন্স সেট করে দিচ্ছেন তখন আপনি সেখানে আসলে কি করে সাপোর্ট দিচ্ছেন সেটাও ভাবা খুব জরুরি। আমরা যখন জাস্ট ট্রানজিশনের কথা বলছি, আমরা লেবারের কথা বলছি, আমরা তার ওয়েজের কথা বলছি, আমরা তার কর্মঘণ্টার কথা বলছি, আমরা তার জেন্ডার পলিসির কথা বলতেছি, এভরিথিং ফাইন। কিন্তু একই সাথে এটাও জরুরি যে যারা আমাদেরকে এটাতে পুশ করছে তাদের সাথেও আমরা কি করে নেগোশিয়েট করতে পারি। নিঃসন্দেহে বহু কাজ হয়ে থাকে, আমার ধারণা এগুলো আমাদের ইন ফিউচার কাজে লাগবে।